বাংলাদেশে ইউনূসের খেলা কি শেষ? আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের সেনা অভ্যুত্থান, অন্তত সেই দিকেই ইঙ্গিত দিতে চলেছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি। দিকে দিকে বাংলাদেশের মানুষ সেনাবাহিনীর হাতেই ক্ষমতা চাইছেন। প্রধান উপদেষ্টা ইউনূস বাংলাদেশ ছেড়ে চলে ডক্টর ইউনূসের বিপদ আরো বাড়লো। এবার ডক্টর ইউনূস একদিন তো নিজে বিপদের মধ্যে ছিলেন, এবার বিপদ এসে পড়লো তার মেয়ের ওপরে। মার্কিন যুক্তরাষ্ট্রে থাকে তার মেয়ে মনিকা। আওয়ামী লীগ এবার আন্দোলন নিয়ে আসছে, আওয়ামী লীগ আন্দোলনের ঘোষণা দিয়েছে, তেমনটাই ব্রেকিং নিউজের মতো খবর জানিয়েছেন আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক। বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে অডিও সাক্ষাৎকারে তিনি এমন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে বিএনপির 12টা বাজানোর জন্য অন্তত পক্ষে 100টি যে শক্তিশালী পক্ষ দেশ এবং বিদেশে তারা সর্বোচ্চ চেষ্টা করছে। এবার কি তাহলে চাপে পড়ে সহ্য করতে না পেরে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন? আসসালামু আলাইকুম। শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যের ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজ গুলো আমরা প্রমাণ সহকারে তারপরে দেখে আসি। বাংলাদেশে ইউনূসের খেলা কি শেষ? আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের সেনা অভ্যুত্থান, অন্তত সেই দিকেই ইঙ্গিত দিতে চলেছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি। দিকে দিকে বাংলাদেশের মানুষ সেনাবাহিনীর হাতেই ক্ষমতা চাইছেন। প্রধান উপদেষ্টা ইউনূস বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন। ডাভোসে ওয়ার্ল্ড বিজনেস সামিটে তিনি গিয়েছেন। শোনা যাচ্ছে কোন সরকারি আমন্ত্রণ না থাকা সত্ত্বেও তিনি সেখানে হাজির হয়েছেন। কয়েকদিন আগেই বিএনপি প্রধান খালেদা জিয়া লন্ডনে তার ছেলে তারেক জিয়ার কাছে যান চিকিৎসার জন্য। এইসব ঘটনাক্রম বাংলাদেশে সেনা অভ্যুত্থানের ইঙ্গিত দিচ্ছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অনুষ্ঠানে গিয়ে ইঙ্গিতবাহী বার্তা দিয়ে রেখেছেন। তার বক্তব্যে তিনি বলেন, রেডি থাকুন, অস্ত্র আমরা দেব। বাংলাদেশে যে যুদ্ধ পরিস্থিতি বা সেনা অভ্যুত্থানের দিকে এগোচ্ছে সেটা স্পষ্ট। কি বলেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান, শোনাই আপনাদের। যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। এর মধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির কার্যক্রম শুরু করেছি, যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে। যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। এর মধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির কার্যক্রম শুরু করেছি, যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে। এদিকে বাংলাদেশের আমজনতারও পাকিস্তানপন্থী ইউনূসের ওপর আর বিশ্বাস নেই। রাস্তায় নেমে বাংলাদেশি আমজনতা সেনা শাসনের জন্য সমবেত কণ্ঠে স্লোগান দিতে শুরু করেছে। সেই ভিডিওটা এবার দেখুন। ঢাকার মানুষজন এখন দাবি করছেন এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার, অর্থাৎ তারা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই উপদেষ্টা সরকারকে তারা আর চাইছেন না। তারা বলছেন যে এই মুহূর্তে সেনাবাহিনী যেন সমস্ত ক্ষমতা নিজের হাতে তুলে নেয়, অর্থাৎ সমস্ত সমীকরণ যেন এই মুহূর্তে বদলে যাচ্ছে। কারণ এই জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়েই একদিন শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছিল। মোহাম্মদ ইউনূস তিনি প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশে বসেছিলেন, কিন্তু এখন জনগণ দাবি করছেন মোহাম্মদ ইউনূসকে আর দরকার নেই, এখন যেন সেনা সমস্ত কিছু নিজের হাতে নেয়। আর এর কিছু পরেই বাংলাদেশের ক্ষমতা হয়তো সেনাবাহিনীর হাতে চলে যেতে পারে, এমনটা মনে করা হচ্ছে। হয়তো কিছু সময়ের অপেক্ষা, তারপরে হয়তো চূড়ান্ত কিছু ঘটতে চলেছে বাংলাদেশে। দেশে আপাতত নেই কোনো শীর্ষ নেতা। হাসিনা চলে যাওয়ার পরে ইউনূস এবং খালেদা জিয়া বাংলাদেশে নতুন স্বপ্ন দেখা শুরু করলেও আপাতত তারা এখন বাংলাদেশের বাইরে। ছেলের কাছে চলে গিয়েছেন খালেদা জিয়া। আর কোনো আমন্ত্রণ ছাড়াই ডাভোসে বিশ্ব বাণিজ্য সম্মেলনে হাজির হয়েছেন ইউনূস। এখন কেউ নেই, আর তলায় তলায় তাহলে বাংলাদেশ কি এখন সেনার হাতে চলে যেতে পারে? আর কিছুক্ষণের মধ্যে চূড়ান্ত কিছু ঘটতে পারে, কারণ হয়তো আর বাংলাদেশে ফিরতে নাও পারেন মোহাম্মদ ইউনূস। সব দিক থেকে এবার নতুন কিছু ঘটতে চলেছে বাংলাদেশে। ডিফেন্স বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব এই খবরটা সবার আগে
আজ তাক বাংলাতে ব্রেক করেছেন। আসুন শোনাই আপনাদের কি বাস্তব পরিস্থিতি। আজকে যে এখন যে পরিস্থিতি এখন যেটা হচ্ছে বাংলাদেশে ওটা অভূতপূর্ব। এখানে দেখুন আপনি এখন প্রফেসর ইউনূস এখন দাভোসে আছেন, বিএনপি লিডার অলরেডি, বিএনপি জেনারেল সেক্রেটারি যিনি বাংলাদেশে আছেন উনি একটা থ্রেট অলরেডি ইস্যু করে দিয়েছেন যে ইলেকশনের জন্য টাইমের সঙ্গে সঙ্গে আজকে বলেছেন কি এটা নিরপেক্ষ হতে হবে। এন্ড তৃতীয় স্টুডেন্টরা গতকাল আবার রাস্তায় উঠেছেন, ওরা বলছেন আমরা আর্মি রুল চাই। নাও দ্য স্টেজ হ্যাজ বিন সেট, স্টেজ হ্যাজ বিন সেট। আর এখন জেনারেল ওয়াকুরুজ্জামান যখন আপনাদের সঙ্গে আমরা কথা বলছি উনি নিজের অ্যাডভাইজারদের উনি ডেকেছেন, ওনাদের সঙ্গে কনফারেন্স করছেন, আর এর মধ্যে অনেকগুলো কিছু হতে পারে। এই মুহূর্তে যে কনফারেন্স হচ্ছে ওর মধ্যে অনেকগুলো অপশন মনে হয় ওরা ডিসকাস করছে। ওই ডিসকাশনের মধ্যে আছে শ্যাল দে কন্টিনিউ উইথ দ্য প্রফেসর ইউনূস, বা ইন্টারিম গভর্নমেন্ট সরিয়ে অন্য একজন লোককে দেওয়া হোক, বা তৃতীয় আর্মি টেক ওভার করা হোক। এছাড়া ওদের কাছে আর কোনো অপশন নেই। কিন্তু এর মুহূর্তে আমি আপনাকে জানাতে চাই অনেক গুরুত্বপূর্ণ মিটিং জেনারেল ওয়াকুরুজ্জামান নিজের অ্যাডভাইজারের সঙ্গে, নিজের পিএসও সঙ্গে, নিজের লোকের সঙ্গে করছেন। পসিবলি উনি ফরেন কান্ট্রি স্পেশালি চায়না এন্ড পাকিস্তান সঙ্গে উনি কন্ট্যাক্টে আছেন, ওরা ওনাকে মনিটর করছে। এই পরিস্থিতির উপরে নজর রেখেছিল ভারত সরকারও। ওয়াশিংটনে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের একটা কথাটি স্পষ্ট হয়ে যায়। ইতিমধ্যেই ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর আমেরিকায় ট্রাম্পের শপথ গ্রহণে অংশ নিয়েছিলেন। বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার কথা হয়েছে বলে সংবাদ মাধ্যমকেও তিনি জানিয়েছিলেন। এই পরিসরে বাংলাদেশের সেনা অভ্যুত্থানের বিষয়টা বড় আকার ধারণ করেছে। এবার আপনাদের শোনাই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সেই বক্তব্য। Yes, we had a brief discussion on Bangladesh. I don't think it's appropriate I get into more details. On the second question, I didn't on this occasion raise those issues, but I do want to say that the arson attack on our consulate in San Francisco is a very, very serious matter, and it is something which we expect accountability, and we would like to see that people who did it are held responsible. Yes, we had a brief discussion on Bangladesh. I don't think it's appropriate I get into more details. On the second question, I didn't on this occasion raise those issues, but I do want to say that the arson attack on our consulate in San Francisco is a very, very serious matter, and it is something which we expect accountability, and we would like to see that people who did it are held responsible. তাহলে কি এবার কিবরিয়ার উপর দায়িত্ব যেতে চলেছে বাংলাদেশে, এবং তিনি বিজিবির প্রধান কিবরিয়া, তার কাছে কি দায়িত্ব যেতে পারে সেই প্রশ্নটাও কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে। কারণ সেনার হাতে কি তাহলে বাংলাদেশের ক্ষমতা যাবে? কারণ যে পরিস্থিতি আগস্ট মাসের পর থেকে জনগণ আবার রাস্তায় নেমে এসেছেন, আমরাই আপনাদেরকে বলেছিলাম যে তাহলে কি মোহাম্মদ ইউনূস আর দেশে ফিরছেন না, এই প্রশ্ন আমরাই তুলেছিলাম। এখন সেই প্রশ্নটাই কিন্তু বড় হয়ে দেখা দিয়েছে বাংলাদেশের মানুষের কাছে, কারণ তারা আবার রাস্তায় নেমেছেন এবং বলছেন যে মোহাম্মদ ইউনূসের আর দরকার নেই বাংলাদেশে, এবার সেনা ক্ষমতা নিক, বাংলাদেশের সমস্ত দায়িত্ব সেনা বুঝে নিক। কারণ যেভাবে পাকিস্তান নাক গলাচ্ছে তাতে বাংলাদেশটা যে এরপরে আরো একটা পাকিস্তানে পরিণত হয়ে যেতে পারে সেটা বাংলাদেশের মানুষ এবার বুঝতে পারছেন, আর সেটা তারা কিছুতেই মেনে নিতে চাইছেন না যে একটা স্বাধীন দেশে অন্য একটা দেশ এসে এভাবে নাক গলাতে পারে। কারণ যে ঘটনা গত কয়েক মাসে বাংলাদেশে ঘটেছে ৭১ সালের পর সেই ধরনের কোনো ছবি কিন্তু আর কার্যত দেখা যায়নি। সুতরাং কিছুক্ষণের মধ্যেই কি বাংলাদেশে আওয়ামী লীগ এবার আন্দোলন নিয়ে আসছে, আওয়ামী লীগ আন্দোলনের ঘোষণা দিয়েছে, তেমনটাই ব্রেকিং নিউজের মতো খবর জানিয়েছেন আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক। বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে অডিও সাক্ষাৎকারে তিনি এমন বিস্ফোরক ইনফরমেশন দিয়েছেন। কি হতে চলেছে ফেব্রুয়ারি কেন্দ্রিক আওয়ামী লীগের পরিকল্পনা কি, দেশের অবস্থাই বা কোন দিকে যাচ্ছে, সমন্বয়ক সরকার, বিএনপি, আওয়ামী লীগ সব মিলিয়ে কি হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে, সেই আলোচনায় করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম কি হতে যাচ্ছে ফেব্রুয়ারিকে টার্গেট করে অনেক কিছু হচ্ছে। আওয়ামী লীগের বড় পরিকল্পনা ফাঁস করলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম। সেই প্রসঙ্গে একটু পরে আসি। তার আগে জানুয়ারিতে যে ঘটনাগুলো, বিশেষ করে 20 তারিখ থেকে 20 তারিখে ডোনাল্ড ট্রাম্প শপথ নিলেন, 20 তারিখেই ডক্টর ইউনূস দেশের বাইরে চলে গেলেন, সুইজারল্যান্ডে চলে গেলেন, তার পদত্যাগপত্র ভাইরাল হয়ে গেল।
উপদেষ্টারা দেশের বাইরে চলে যাচ্ছেন, এরকম নানা রকম আলোচনা গুজব গুঞ্জনের মাঝে বর্তমান পরিস্থিতি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারত কেন্দ্রিক, আমেরিকা কেন্দ্রিক এরকম হচ্ছে কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। একজন ইউটিউবারকে সম্প্রতি বলতে দেখা গেল বিএনপির বিরুদ্ধে, বিএনপি ভারতের সেনাবাহিনীর সঙ্গে আঁতাত করেছে এমন কথা, এমন অভিযোগ করা হয়েছে এবং বিএনপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে এগোতে চাচ্ছে, আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি না, বিএনপির সুর আওয়ামীপন্থী, এরকম অনেক সমালোচনার মাঝে আওয়ামী লীগ কি করতে চলেছে সেই তথ্য ফাঁস করলেন বাহাউদ্দিন নাসিম। তিনি বাংলাদেশের টেলিভিশন চ্যানেল জিটিভিকে একটা সাক্ষাৎকার দিয়েছেন, আজকেই একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলন শুরু করছে। এই ফেব্রুয়ারিটা 2025-এর ফেব্রুয়ারি হবে নাকি গত কয়েক বছর 15-16 বছর বিএনপিকে যে ধরনের কথা বলতে শোনা গেছে ঈদের পর থেকে তীব্র আন্দোলন শুরু হবে, এ কারণেই অনেক ট্রলও হয়েছে যে কোন ঈদ সেটা তো বলে না, তারা শুধু বলে ঈদের পর থেকে, ঈদ তো জীবনে বহু আসবে, এরকম ট্রল হতো বিএনপির ওই কথাকে। বাহাউদ্দিন নাসিমের সেই কথাও কি ট্রলের পর্যায়ে যাবে? ফেব্রুয়ারির ব্যাপারটা তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে আন্দোলনে নামছে আওয়ামী লীগ 14 দল সহ সমমনারা এবং জনতাকে সাথে নিয়ে তারা আন্দোলন করবেন, সরকার পতনের আন্দোলন হবে এবং ফেব্রুয়ারিতে হরতাল অবরোধ সহ নানা ধরনের কর্মসূচি আসছে। 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে তার আগে থেকেই হরতাল অবরোধ নানা কর্মসূচি দিয়ে বাংলাদেশের সিচুয়েশন গরম করার প্ল্যান করছে আওয়ামী লীগ। সেই ব্যাপারে 14 দল সহ সমমনাদের সঙ্গে তাদের আলাপ চলছে, এমনটাও জানিয়েছেন বাহাউদ্দিন নাসিম। আওয়ামী লীগ যখন দেশে প্রায় নিষ্ক্রিয় তখন এই আন্দোলন সংগ্রাম কারা করবেন? আন্দোলন সংগ্রাম করতে হলে তো নেতাকর্মী প্রয়োজন, তারা কোথায় থেকে আসবে? এমন প্রশ্নের জবাবে বাহাউদ্দিন নাসিম বলেন বর্তমান ইউনূস সরকার যেভাবে ব্যর্থ হয়েছে এবং যে পরিস্থিতি তৈরি করেছে তাতে সাধারণ জনগণই আমাদেরকে সাপোর্ট দেবে, সাধারণ জনগণই মাঠে নেমে পড়বে এই সরকারের বিরুদ্ধে। সরকার বিরোধী তীব্র আন্দোলনের ঘোষণা বাহাউদ্দিন নাসিম যখন দিলেন তখন আমেরিকাতে আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে ভারতীয় বংশোদ্ভূতদের একেবারে ছড়াছড়ি। আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, FBI এর প্রধান, স্বাস্থ্য মন্ত্রী, এমন গুরুত্বপূর্ণ জায়গায় ভারতীয় বংশোদ্ভূতদের দাঁড় করানো হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। দেশের সব থেকে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি জায়গায় ভারতীয় বংশোদ্ভূতরা, অন্তত 8 জন ভারতীয় বংশোদ্ভূত মন্ত্রী হয়েছেন। এমন তথ্য যখন আমেরিকা থেকে আসছে তখন ভারতের সঙ্গে আমেরিকার, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমেরিকার সম্পর্ক আরো মধুর হবে এরকম আলোচনা যখন হচ্ছে তখন ভারত আমেরিকার কাছে বাংলাদেশ সম্পর্কে একেবারে স্পষ্টভাবে কথা বলেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি তো জানিয়ে দিয়েছেন গতকাল যে আমেরিকার কাছে বাংলাদেশ বিষয়ে তারা তথ্য উপাত্ত উপস্থাপন করেছেন। আর বাংলাদেশ বিষয়ে তথ্য উপাত্ত উপস্থাপন করা মানেই সেখানে শেখ হাসিনা ইস্যু আসবে, ডক্টর মোহাম্মদ ইউনূস ইস্যু আসবে। এরকম পরিস্থিতি যখন হচ্ছে তখন আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা যখন করছেন তখন দেশে সেনা শাসনের গুঞ্জন চলছে। উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেছেন আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেব না। অর্থাৎ তিনি যখন এই কথা বলছেন তখন সেনা শাসনের সম্ভাবনা যে তীব্র হচ্ছে সেটা কিন্তু স্পষ্ট বলে দেয়া যায়। অন্যদিকে মির্জা ফখরুল তিনি মন্তব্য করেছেন ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে দল যদি নির্বাচন করে তাহলে বিএনপি মানবে না। অর্থাৎ সরকারে ছাত্র প্রতিনিধিরা রয়েছে, ছাত্ররা দল করে তারা সরকারে থেকে যদি নির্বাচন করতে চায় তাহলে বিএনপি মানবে না। সব মিলিয়ে সরকার একটা টালমাটাল অবস্থায় যখন রয়েছে তখন আওয়ামী লীগ তাদের কর্মসূচি ঘোষণা করলো ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারিতে কি শীতের পড়ন্ত সময়ে মাঠ উত্তপ্ত হয়ে যাবে, রাজনীতির মাঠ অন্যরকম আবহে চলে আসবে? নির্বাচনের ঘোষণা নিয়ে আলোচনা হচ্ছে, বিভিন্ন রকম আলোচনা হচ্ছে যে ডক্টর ইউনূস সরকার পরবর্তী নির্বাচন করতে পারবেন না এবং
নিরপেক্ষতা নিয়ে যখন বিএনপিও কথা তুলেছে যে এই সরকার নিরপেক্ষ কিনা সেটা প্রশ্নবোধক হয়ে গেছে। সরকারে থেকেই নতুন দল তৈরির চেষ্টা করছে, কিংস পার্টি করার চেষ্টা করছে, অর্থাৎ তারা যখন নিরপেক্ষতা হারিয়েছে তখন এই সরকারের আর নির্বাচন করার কোনো নৈতিক অধিকার নেই। নতুন সরকার, নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, তারা নির্বাচন করবে। সব মিলিয়ে মনে হয় পরিস্থিতি টাল মাটাল হয়ে যাচ্ছে সরকারের। দর্শক, আপনার কি মনে হয় ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ কি মাঠ গরম করতে পারবে সত্যি? তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও পরিষ্কার মনোযোগ সহকারে দেখেছেন। নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকাকালীন আজকে সারা বাংলাদেশের উপর ঘটনা ঘটেছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়টি আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আজকে সেই চাঞ্চল্যকর ভিডিও ফুটেজের আরো কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। নমস্কার, আমি তরুণ ঘোষ। ডক্টর ইউনূসের বিপদ আরো বাড়লো। এবার ডক্টর ইউনূস একদিন তো নিজে বিপদের মধ্যে ছিলেন, এবার বিপদ এসে পড়লো তার মেয়ের ওপরে। মার্কিন যুক্তরাষ্ট্রে থাকে তার মেয়ে মনিকা, তার উপরে ইনভেস্টিগেশন শুরু হয়ে গেল। খবরটা করেছে India.com। তারা লিখছে, ব্যাড নিউজ ফর বাংলাদেশ ইন্টারিম PM ইউনূস as his daughter faces big trouble in US। মানে বড় সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে তার মেয়ে মনিকা। Mohammad Yunus, who played a key role in helping remove former Bangladeshi Prime Minister Sheikh Hasina from power, is now facing potential problem with US President Donald Trump. Yunus has a long history of connection with Hillary Clinton, who was known to opposing Trump. In 2016, Yunus made a donation of USD এখানে 3 মিলিয়ন বলা হচ্ছে, কিন্তু ব্যাপারটা এটা হচ্ছে গিয়ে 5 মিলিয়ন টু হিলারি ক্লিন্টন ফাউন্ডেশন। হিজ ডটার মনিকা ইউনুস লিভস ইন দ্য USA, which has upset Trump. As a result, Yunus may now find himself under investigation by Trump new administration. আমি বলেছিলাম না যে ট্রাম্প আর যাই করুক, ট্রাম্প কিন্তু নিজের শত্রুকে কখনো ভোলে না। উনি এমন একটা মানুষ, তিনি আজীবন নিজের শত্রুকে মনের মধ্যে পুষে রেখে দেন। এখন ডক্টর ইউনূসের ওপরও যেমন মানে চার্জেস গুলো আসবে, তার মেয়ের ওপরও তেমনি শুরু হয়ে গেল ইনভেস্টিগেশন। এখন ইনভেস্টিগেশনের মধ্যে কি আছে না আছে সেগুলো এখনো পরিষ্কার হয়ে জানা যায়নি। তবে যা জানা গেছে, তো উনি অনেকগুলো অপরাধ করেছিলেন যেগুলো বাইডেন প্রশাসন চেপে রেখে দিয়েছিল। সেইগুলো সমস্ত ফাইল CIA খুঁজে এখন বার করছে। সেই ফাইল অনুযায়ী এখন মনিকা ইউনূসের ওপরেতে এখন ইনভেস্টিগেশন শুরু হয়ে গেল। এই তো সবে শুরু, এখনো বহু পথ ডক্টর ইউনূসকে পার হতে হবে। তাই বলছিলাম, প্রশাসনের চাপ, বিশ্ব রাজনীতির চাপ ডক্টর ইউনূসের ওপরে ক্রমশ ভারী হচ্ছে এবং ডক্টর ইউনূসের পৃথিবী ক্রমশ ছোট হয়ে আসছে। ইউনূস, who has been critical of Trump, may soon faces several investigation because of the ties of Clinton. He is accused to have a close relationship with Clinton, which is said to have helped his daughter Monica secure a prominent role in former President Joe Biden administration। মানে প্রভাব খাটিয়ে জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের একটা ভেতরে, প্রশাসনের ভেতরে তাকে ঢোকানো হয়েছিল। মনিকা সিকিউর এ প্রমিনেন্ট রোল ইন ফর্মার প্রেসিডেন্ট জো বাইডেন্স অ্যাডমিনিস্ট্রেশন, এখানে বলা হচ্ছে। রিপোর্ট অলসো সাজেস্ট দ্যাট ইউনুস কানেকশন উইথ দ্য ক্লিন্টন ফ্যামিলি ওয়ার সো স্ট্রং দ্যাট ডিউরিং হিলারি ক্লিন্টনস টাইম অ্যাজ US Secretary of State he received millions of dollars in loans। মানে আমাদের ইউনুস সাহেব উনি millions of dollars লোন নিয়েছিলেন। There are also allegations that Hillary Clinton issued direct threats to Bangladesh on behalf of Yunus. ইউনুসের বিহাফে, ইউনুসের হয়ে হিলারি ক্লিন্টন বাংলাদেশকে ডাইরেক্ট হুমকি দিয়েছিলেন। She warned that Prime Minister Sheikh Hasina that the World Bank might withdraw the previous approved USD 1.2 billion loan for the Padma Beach project। মানে পদ্মা বিচ প্রজেক্টের জন্য যে 1.2 বিলিয়নের যে লোনটা আছে, সেই লোনটা আটকে দেওয়ার ভয় দেখানো হয়েছিল। Clinton allegedly extract
pressure on World Bank officials said through the FBI and CIA used blackmail to force at least 2 key officials into cancelling the approved loan. মানে ওই সিআইএ, এফবিআই আর সিআইএ এর অফিসারদের ক্লিন্টন প্রেসার দিয়েছিলেন, প্রভাব খাটিয়েছিলেন এই লোনটাকে যাতে বাতিল করা হয়। এখন এই সমস্ত ব্যাপারগুলোর মধ্যে জড়িয়ে রয়েছেন একেবারে আমাদের ইউনূস সাহেবের মেয়ে মনিকা ইউনূস। কিছুদিন আগে একটা ভিডিও আপনাদের বেরিয়েছিল, মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে পুলিশের ধরা পড়েছিলেন মহিলা, সেই ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল। ইউনূসের মেয়ে এখন আরো কিছু ভাইরাল হবে, এখন সেটা মানে সময়ের অপেক্ষা। Now that President Trump has returned to power, Yunus and his daughter Monica Yunus, who lives in US, may face growing challenges. Mohammad Yunus himself is likely to encounter multiple investigation. তাহলে এখন ইউনূস সাহেবকে অনেকগুলো ইনভেস্টিগেশন ফেস করতে হবে। ট্রাম্প এখন সুযোগ পেয়েছেন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু 2016 সেই ঘটনা কিন্তু ভোলেননি। এবারে যা যত দিক দিয়ে প্যাঁচ মারা যায় ডক্টর ইউনূসের জীবন একেবারে শেষ করে ছেড়ে দেবেন। তাহলে সেই দেশের মাথায় যিনি বসে আছেন, আমাদের তো উপদেষ্টা প্রধান হয়ে বসে আছেন না, এই উপদেষ্টা প্রধানকে কে ট্রাম্প ছাড়বে না বাংলাদেশকে ছাড়বে? এবার আপনারাই বুঝে নিন। ট্রাম্প, আমি বরাবরই বলি, ট্রাম্প এমন একটা ব্যক্তি, তিনি বন্ধুত্ব বলেন না, তিনি শত্রুতাও বলেন না। তিনি যেমন ভারতের বন্ধুত্ব বলেননি, নরেন্দ্র মোদীর বন্ধুত্ব বলেননি, তেমন তিনি শত্রুকেও ক্ষমা করবেন না। যেটা শেহবাজ শরীফের ঘটনা, সকালবেলা আমি বলেছিলাম, দুপুরবেলা, যে শেহবাজ শরীফ কিভাবে কতভাবে ওনার বিরুদ্ধে প্রচার করেছিল যে ট্রাম্পের সহায়তা নিয়ে ভারত জম্মু কাশ্মীরে 370 ধারা অবলুপ্তি করেছিল। সেই সময় ট্রাম্পের হাতে সময় ছিল না, 4 বছরের টার্ম, 2020-তে আবার ভোট ছিল। ট্রাম্প তখন ভোট নিয়ে ব্যস্ত ছিলেন, ট্রাম্প তখন এদিকে আর এই শেহবাজ শরীফের দিকে নজর দেননি। এবার তো তিনি ফিরে এসছে, তার এবার টার্ম শেষ, কারণ আর ভোটে লড়ার জন্য কিন্তু ট্রাম্পকে আর খাটতে হবে না, কারণ 4 বছর আগে হয়ে গেছে। 16 to 20, 20 থেকে 24 বাইডেন ছিলেন, এবার 25 শুরু অব্দি, জানুয়ারি 20 অব্দি বাইডেন ছিলেন। তাহলে বাইডেনের পর থেকে এখন উনি ধরেছেন 4 বছর উনি থাকবেন, 8 বছর হয়ে গেল, 8 বছরের বেশি এখন মার্কিন প্রেসিডেন্ট কেউ হতে পারবেন না। সুতরাং পরবর্তী ভোটে লড়ার ব্যাপারটা ট্রাম্পের কাছে কোনো ঝামেলা নেই। ও 4 বছর ধরে উনি এখন হাত ধুয়ে নম বিষ্ণু করে একেবারে লেগে পড়লেন। তার যা শত্রু আছে, যারা যেখানে বসে আছে, এই ইরান ফিরান যারা সমস্ত বসে আছে, সেই সব শত্রুদের পেছনে, আজারবাইজান যত আছে সবার পেছনে এবারে হাত দিয়ে ভাই লেগে পড়বে, এটা নিশ্চিন্ত থাকুন। আর যে আমাদের যে ডক্টর ইউনূস রয়েছেন, ইউনূস সাহেবের কপালে কিন্তু অশেষ দুর্গতি আছে। আর আমিও চারদিক দিয়ে আজকে সারাদিন খবর নিলাম, নিয়ে যা আমি মোটামুটি খবর একটা পেলাম, যেখানে উনি গিয়েছেন সেখানে উনি আমন্ত্রিত ছিলেন না। আর ওখানে যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে বিশ্বের বড় বড় নেতাদের নিয়ে ওখানে আলোচনা হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা এবং লেনদেন, ব্যবসা সংক্রান্ত। বাংলাদেশের ব্যবসা কোথায়? বাংলাদেশের ব্যবসা বড়জোর হয় ভারতের সঙ্গে, বাংলাদেশের ব্যবসা 60% হয়। এছাড়া সবই বাংলাদেশকে আমদানি করতে হয়, বাইরে থেকে সমস্ত আমদানি করতে হয়। বাংলাদেশে এমন কিছু হয় না, একমাত্র পোশাক ছাড়া, পোশাক শিল্প ছাড়া, এই পোশাক শিল্পটাই যা বাইরে যায়। আর কিছু তো বাংলাদেশে নিজের তৈরি নয় যে সেটা বাইরে পাঠাবে, সুতরাং সবটাই কিন্তু তাকে আমদানি নির্ভর। সুতরাং অন্যান্য দেশের সঙ্গে অর্থনৈতিক যোগাযোগের ব্যাপারটা কিন্তু বাংলাদেশের নেই, ফলে বাংলাদেশকে ডাকাও হয়নি, কোনোদিন আগেও ডাকা হয়নি, আজও এবারও ডাকা হয়নি। উনি নিজে ওখানে চলে গিয়েছেন আমন্ত্রিত ব্যক্তি হিসেবে। তারপর এখন শোনা যাচ্ছে ওখানে ওকে ধরে ছবি টবি খেঁচার পর এবার উনি যাচ্ছেন হয়তো দুবাই, খুব সম্ভবত এদিক ওদিক ঘুরে দুবাই যাবেন। দুবাই গিয়ে যত টাকা পয়সা এখন এতে রয়েছে, আমেরিকায় যত টাকা পয়সা পড়ে রয়েছে ওনার, সেই টাকা পয়সাগুলো উনি জানেন এখন যে কোনো সময় ট্রাম্প ওই টাকা পয়সাগুলো সমস্ত আটকে দিতে পারেন। উনি গিয়ে দুবাই সুলতানকে
হয়তো হাতে পায়ে ধরবেন যে আমাকে মোটামুটি বাঁচান, আমিও একটা মুসলিম, আপনিও একটা মুসলিম, হ্যাঁ মুসলিম বেরাদারের ভাই একটা যারা আছে না, তাতে মোটামুটি আমাকে আপনি বাঁচান, আমার টাকা পয়সাগুলো অন্তত দুবাইতে ট্রান্সফার করার আপনি ব্যবস্থা করে দিন, আপনার পায়ে আমি পড়ে যাচ্ছি, এইরকম একটা ব্যাপার। এবং দুবাইয়ে থাকার হয়তো কোন রকম একটা চেষ্টা উনি করবেন। তো যাই হোক, ভবিষ্যৎ কি হবে আমি জানি না। তবে আমি আবার বলছি, ফেরার চান্স 10%। 10%। এতদিন তো বাংলাদেশের চাপ ছিল, এবার চাপ এসে বললো একেবারে পরিবারের মধ্যে আর তার মাথার উপরে। সুতরাং সেই মানুষটা মুখ তো ঝুলে যাবেই, মুখ এসে থুতনির কাছে এসে ঝুলে যাবেই, এটা খুব স্বাভাবিক ব্যাপার। ফলে ডক্টর ইউনূস তার কাছে পৃথিবী আস্তে আস্তে ছোট হয়ে আসছে, আর ডক্টর ইউনূসের পালাবার জায়গাও ক্রমশ কম হচ্ছে। কারণ উনি যদি ফ্রান্সের নাগরিক হিসেবে ফ্রান্সে উনি যান, ধরে নেন তর্কের খাতিরে উনি গেলেন ফ্রান্সে, পালিয়ে চলে গেলেন, ফ্রান্সে কিন্তু বসে আছেন এনামুল ম্যাক্রন, ফ্রান্সের যিনি কর্তা, সেই কর্তা কিন্তু আর এক কর্তার কথা কখনো অসম্মতি হবে জানাবেন না। উনি যদি বলেন যে তুমি ডিপোর্ট করো, আমার এখানে চার্জেস আছে, তার বিরুদ্ধে তুমি ডিপোর্ট করো তোমার নাগরিক, অস্থায়ী নাগরিককে, যে আশ্রিত নাগরিককে, একেবারে ম্যাক্রন একেবারে নিশ্চিন্তে তাকে ডিপোর্ট করে একেবারে পাঠিয়ে দেবেন নন স্টপ ফ্লাইং এ একেবারে ওয়াশিংটন ডিসিতে। তাও সেখান থেকে যা যা হওয়ার সেটা হবে। সেটা তো ডক্টর ইউনূস খুব ভালো করে জানেন, এগুলো খুব ভালো করে, ক্যালকুলেশনটা উনি খুব ভালো জানেন। ওই জটিল অঙ্কের হিসেব তো উনি খুব ভালো বোঝেন, কোথা দিয়ে কত সুদ পাওয়া যাবে, কোন সুদকে কোন দিকে কাটিয়ে আরো বেশি পয়সা আদায় করতে পারবো, এই সমস্ত উনি খুব ভালো জানেন। ফলে এই ঘোরঘাট গুলো উনি খুব ভালো জানেন। এখন বুদ্ধিশুদ্ধি করে যে ঠিকঠাক থাকে, তাহলে ডক্টর ইউনূস কিন্তু বুদ্ধি খাটিয়ে এদিক ওদিক পালাবার একটা চেষ্টা করবেন। বাংলাদেশে আসার চান্স ভাই খুবই কম, আমি বলে দিচ্ছি খুবই কম। এলেও হয়তো এসে পাখি পুড়ে যাবে, এ পাখি থাকবে না। আসিফ নজরুল যতই ঢাক পেটান না কেন যে গুজবের কারখানা, ইন্ডিয়ান এজেন্টরা, সমস্ত গদি মিডিয়া তারা সমস্ত গুজব রটাচ্ছে, ভাই যে থাকবে না, যে পাখি উড়ে যাবে, সে পাখিকে কোনো খাঁচায় বন্দি করে রাখতে পারবেন না, খাঁচা ফাঁক করে সে পাখি ঠিক উড়ে যাবে। আপনাদের অবস্থা এখন তাই হয়েছে। আপনারা 3টে উপদেষ্টা দুবাই তো পালিয়ে গেছে, সে ভিডিও আমার কাছে আছে, অন্যের ভিডিও আমি লাগালে পরে তখন মুশকিল হয়ে যাবে। আর ডক্টর ইউনূস যে ভাগবেন সেটা কিন্তু অনেক আগে থেকেই ডক্টর ইউনূস কিন্তু আঁচ দিয়ে আসছেন যে আমি আর বেশি দিন নেই। তিনি ইন্টারভিউ বলেছেন, তার এক সম্পাদক বন্ধুকে ইন্টারভিউতে বলেছেন, তিনি সময় টিভিকে একটা সাক্ষাৎকার দিয়েছেন, সে ভিডিও আমার কাছে আছে, সেটাতেও উনি বলেছেন, আঁচ দিয়েছেন যে আমি যদি কখনো চলে যাই, আমি যদি ফিরে না আসি, আমি জাতির কাছে ক্ষমা চেয়ে যাচ্ছি। তো যাই হোক, এখন দেখা যাক, কালকে তো ডক্টর ইউনূসের হিসাব। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে বিএনপির 12টা বাজানোর জন্য অন্তত পক্ষে 100টি যে শক্তিশালী পক্ষ দেশ এবং বিদেশে, তারা সর্বোচ্চ চেষ্টা করছে। কি কি চেষ্টা করছে? এই দলটির সুনাম এবং সুখ্যাতি যেন নষ্ট হয়। সুনাম এবং সুখ্যাতি নষ্ট হওয়ার জন্য জনগণ যেন অধৈর্য হয়ে পড়ে, দশমুখে বদনাম করে। এই জন্য সারা বাংলাদেশে যে সকল নোংরা কাজ আছে, যেগুলো ছাত্রলীগ করত, যুবলীগ করত, এই সকল কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির নামধারী যে সকল লোকজন রয়েছে, কিন্তু ভালো মানুষ না, বিএনপি হয়তো করে বা বিএনপির নাম ভাঙিয়ে তারা দলবাজি করছে। এই শ্রেণীটি দেশের পথে ঘাটে মাঠে এমন সব কর্মকাণ্ড করছে, এবং সেগুলো যেভাবে পরিকল্পিতভাবে আবার প্রতিটি কর্ম পেপার পত্রিকা আসছে লিড নিউজ হিসাবে। তো প্রথমে কাণ্ডগুলো ঘটানো হচ্ছে, যেমন ধরুন চাঁদাবাজি। তারপরে একটা চাঁদাবাজি নিয়ে বলল যে সিদ্ধান্ত হয়েছে ময়লা সরানোর কাজটি অমুক দল করবে। খবর, মানে প্রথমে একটা ঘটনা ঘটলো, তারপরে আবার এটাকে পত্রিকা ছাপানো হলো। দ্বিতীয়ত, কিছু কিছু জায়গাতে যেগুলো ভীষণ রকম বদনাম হয়, যেমন মাছ চুরি। তো মাছ চুরি করবে, তারপরে গরু চুরি, ছাগল চুরি,
এই খবরগুলো মানে এমনভাবে প্রচার হচ্ছে এবং সামাজিক মাধ্যমগুলোতে সেটার রীতিমতো যেভাবে মার্কেটিং করা হচ্ছে, তাতে করে বিএনপি সম্পর্কে মানুষের যে চিন্তা চেতনা এগুলো নেতিবাচক হচ্ছে ক্রমশ। যেমন একটা খবরের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, সেটি হলো যে একজন আওয়ামী লীগ নেতা, সম্ভবত আওয়ামী লীগ না ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল লেখক ভট্টাচার্য। তো খবরটা এমন আসছে যে লেখক ভট্টাচার্য পালিয়ে যাওয়ার আগে তার যে পুকুর, মাছ, ঘাট এগুলো সব স্থানীয় জামাত নেতাদেরকে সে দিয়ে গেছে তদারক করার জন্য বা তাদের সঙ্গে শেয়ারে এই জিনিসগুলো ভাগাভাগি করার জন্য। এরপর দেখা গেল যে সেই লেখক ভট্টাচার্যের সেই পুকুর, মাঠ, ঘাটে এসে একদল লোক সেগুলো সব লুট করলো। বলা হচ্ছে ওরা বিএনপির লোক। পরবর্তীতে জামাতের যারা লোকজন সেখানে ছিল, সীমান্ত এলাকা, সেখানে জামাত খুবই শক্তিশালী, তারা সেটা বাধা দিল। বাধা দেওয়ার পরে ধরুন সেখানে ৯৫,০০০ টাকার মাছ লুট করেছে, ১০,০০০ টাকা রেখে সেখানে ৮৫,০০০ টাকা ফেরত দিতে বাধ্য হয়েছে। কারা করেছে? বিএনপি করেছে। এই ধরনের খবর প্রতিনিয়ত ছাপা হচ্ছে। তো এর বাইরে অমুক বিএনপি নেতা, কিসের বিএনপি নেতা? মানে ধরুন একটা ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের একজন যুবদলের একজন কর্মী পরিচয় দেয়। এখন জেলা কমিটি বা উপজেলা কমিটির কেউ হয়তো তাকে চেনেও না। ওই তার মাতুব্বরি ওয়ার্ড কেন্দ্রিক একটি ওয়ার্ডে সাধারণত ৩ থেকে ৩,৫০০ লোক থাকে। তো এরকম এক যুবদলের নেতা, সে নাকি মানে উপজেলা পর্যায়ের কোন এক নেতাকে তার বাড়িতে দাওয়াত করেছে, আর পাশের বাড়ি থেকে সে গরু ছিনিয়ে এনেছে বা চুরি করে এনেছে, আওয়ামী লীগের গরু। এবং এইগুলো আবার পত্রিকায় ছাপা হচ্ছে, আবার সেই খবরগুলো সোশ্যাল মিডিয়াতে ব্যাপক হারে বড় বড় মানুষ প্রচার করছে। ফলে বুঝতে পারেন যে বিএনপির যে জনপ্রিয়তা এবং বিএনপি সম্পর্কে মানুষের যে ধ্যান ধারণা, এটি কিভাবে দ্রুততার সঙ্গে কমে যাচ্ছে। তো এইগুলো একটা। ২ নম্বর হলো, আপনারা দেখবেন যে এই যে যারা চাঁদাবাজি করছে সারা বাংলাদেশে, তারা ইতিমধ্যেই হাজার হাজার একেবারে লাল টকটকে সবুজ যত লেটেস্ট মোটরসাইকেল, রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে আরও দেশ বিদেশের যত সুন্দর সুন্দর মোটরসাইকেল, এগুলো তারা কিনে ফেলেছে হাজার হাজার। এবং এটা এত ভয়াবহ আকার ধারণ করেছে যে বিএনপির হাইকমান্ডের নজরে কিন্তু বিষয়টা এসেছে। ফলে হাইকমান্ডের যারা কর্তৃপক্ষ, তারা কিন্তু আবার সেই স্কাইপিতে বলেছে যে এরকম চকচকে হুন্ডাওয়ালা কাউকে যদি দেখেন তাদেরকে দলে ভেড়াবেন না। এখন বোঝার চেষ্টা করুন যে কত দুর্বল এবং অসহায় একটা উক্তি। মানে বিএনপির নাম করে যে মোটরসাইকেল কেনার মতো টাকা চাঁদাবাজি করেছে, মোটরসাইকেল কিনে ফেলেছে এবং এখন সে তার ব্যবসা চালাচ্ছে, তার তো বিএনপিতে কোনো কমিটি এখন আর দরকার নাই, সে তো তার কাজ সেরে ফেলেছে। বরং সে যদি এখন জামাতের পক্ষে চলে যায়, আওয়ামী লীগের পক্ষে চলে যায়, তখন ওই সমস্ত এলাকায় বিএনপি ঢুকতেই পারবে না। এবং এই বিএনপির জন্য একটা যাকে বলা হয় ফাঁদ তৈরি হয়ে গেছে। এটা বিএনপি চাক বা না চাক, করুক বা না করুক, এই ফাঁদের কবলে পুরো সংগঠনটিকে দুর্ভোগ দুর্দশা পোহাতে হচ্ছে। এরপর যেটি হচ্ছে সেটি হলো ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, তাদেরকে প্রশ্রয় দেওয়া নিয়ে বাংলাদেশের দুটো রাজনৈতিক দল, বিশেষ ৩টি রাজনৈতিক শক্তি এই মুহূর্তে। সেটা হলো সমন্বয়ক যারা আছেন সরকারপন্থী, তারা যে নতুন রাজনৈতিক দল করতে চান তারা, দ্বিতীয়ত কোনো কোনো এলাকাতে জামাত, তৃতীয়ত বিএনপি, চতুর্থত জাতীয় পার্টি। তারা আওয়ামী লীগের অচেনা মুখ অথচ শক্তিশালী, তাদেরকে নিজ দলে আশ্রয় দিয়ে পরস্পরের বিরুদ্ধে, রাজনৈতিক কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবহার করার জন্য সারা বাংলাদেশের অন্তত লক্ষ লক্ষ পয়েন্টে লক্ষ লক্ষ ঘটনা প্রতিদিন ঘটছে। এবং এই ঘটনায় কে কতটা লাভবান হচ্ছে সেটা বলা যাচ্ছে না, কিন্তু বিএনপি এর দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেননা দল করার জন্য, সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য বা ভোটের মাঠকে আকৃষ্ট করার জন্য বিএনপির এই মুহূর্তে আসলে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর কোনো সহযোগিতা দরকার নেই। তো এই জিনিসগুলো হচ্ছে। এরপরে যেটি হচ্ছে সেটি হলো রাজপথের যে ছোট ছোট খুচরো দল আছে, সংগঠন আছে,
এই যারা বাংলাদেশে দীর্ঘদিন ধরে গত 20-30 বছর ধরে রীতিমতো মুনাফিক হিসেবে পরিচিত, এরা ডিজিএফ এর কাছ থেকে টাকা নিয়েছে। সে এরশাদ জমানা থেকেই হয়তো এদের অনেকের জীবন শুরু। কেউ গৃহপালিত বিরোধী দল হয়েছে, কেউ গালাগাল পার্টি হয়েছে, কেউ নাসনেওয়ালি পার্টি হয়েছে। এরকম 80-র দশক থেকে আজ অবধি বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে টাকা নেওয়া, তারপরে বিভিন্ন সময় যারা ক্ষমতাধর ছিলেন, এই ক্ষমতাধরদের যাকে বলা হয় লাঠিয়াল হিসেবে, ভাড় হিসেবে, ঘেটুপুত্র হিসেবে যারা ব্যবহৃত হয়েছেন, একেবারে বুড়া থেকে শুরু করে গুড়া পর্যন্ত আজকের দিন পর্যন্ত, এই লোকগুলোকে বিএনপির পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে অনেকটা মুনাফিকি করার জন্য। তারা বিএনপির সঙ্গে ঐক্য করতে চায়, বিএনপির সঙ্গে বৈঠক করতে চায় এবং তাদেরকে যেন বিএনপি নেয়, এজন্য আবার বিএনপি যারা প্রতিপক্ষ তারা কাউন্টার বিভিন্ন রকম শোডাউন করছে। শোডাউন করে নিজেদের লোকদেরকেই বিএনপির কাছে পৌঁছে দিচ্ছে এবং বিএনপির যে নেতারা যে সকল কথা বলছে, তারপরে তাদের যে বৈঠকগুলোতে যে সকল কথাবার্তা হচ্ছে, এমনকি শীর্ষ নেতৃত্ব যে সকল স্পর্শকাতর কথাবার্তা বলছে, মুহূর্তের মধ্যে এটা বিএনপির প্রতিপক্ষের কাছে চলে যাচ্ছে এবং সেখানে যথেষ্ট হাস্যরসের সৃষ্টি করছে। এরপরে বিদেশি যে রাষ্ট্রগুলো রয়েছে, পাকিস্তান, তারপরে সৌদি আরব, তুরস্ক, চীন, ভারত, এরা সবাই বিএনপিকে নিয়ে এখন খেলছে। তারা আওয়ামী লীগকে যেভাবে বিশ্বাস করতো না, বিএনপিকে কিন্তু তারা বিশ্বাস করছে না। বরং বিদেশি যে রাষ্ট্রগুলো আছে তারা কোনো অবস্থাতে বাংলাদেশ একটা স্ট্যাবল হোক এটা তারা চাচ্ছে না। আর সেটা না চাওয়ার জন্যে তাদের সবচেয়ে বেশি যেটি দরকার সেটি হলো বিএনপির শক্তিমত্তা, সাংগঠনিক ক্ষমতাকে দুর্বল করে দেওয়া, এবং সেই কাজটি তারা চমৎকারভাবে করে যাচ্ছে। ফলে গত 5টি মাসে এই সংক্রান্ত বিষয়ে বিএনপির যথেষ্ট ক্ষতি হয়েছে। এরপর আমাদের আমলাতন্ত্র, মিলিটারি আমলা, সিভিল আমলা, পুলিশ বাহিনী, এমনকি বিচার বিভাগ, প্রায় সব জায়গাতেই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো বিএনপির পক্ষে যাচ্ছে না। সব জায়গাতে অসন্তোষ। যে মামলা দেখা গেল আগে 15 দিন একটা ডেট পড়তো, এখন সেই সকল মামলা 3-4 মাস পরে ডেট পড়ে যাচ্ছে। এবং এই সকল মামলাগুলোর মধ্যে যেগুলো সাধারণত অর্থ সংক্রান্ত, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত, সেখানে যে জটিলতা তৈরি হচ্ছে সেই জটিলতার ফলে পুরো ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে। আমি আগেই বলেছি যে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তারা পানি ঘোলা করেন। রাজনীতিতে পানি ঘোলার সবচেয়ে প্রধান যে বৈশিষ্ট্য সেটি হলো অর্থনীতিকে ঘোলা করে দেওয়া, অর্থনীতিকে দুর্বল করে দেওয়া, এলোমেলো করে দেওয়া। তাহলেই মানুষ তার যে ব্যাড ক্যারেক্টারিস্টিক্স সেটাকে সে বাস্তবায়ন করাতে পারে। তো এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতিকে টার্গেট করে যা কিছু করা হচ্ছে, আলটিমেটলি যেহেতু বিএনপি নির্বাচন হলে ক্ষমতায় আসবে, সে যদি ক্ষমতায় এসেও যায় তার জন্য ক্ষমতায় টিকে থাকাটা খুব কঠিন হয়ে যাবে। আর যদি এই অর্থনৈতিক সংকটটা দুর্ভিক্ষে পরিণত হয়, বিশৃঙ্খলায় পরিণত হয়, হাপিত্যেসে পরিণত হয়, মানুষ নির্বাচন তো দূরের কথা, ওদিকে যাওয়ার মতো কল্পনাও কেউ করতে পারবে না। কোনো মাসে যদি সরকারি কর্মকর্তাদের বেতন এখনই বাংলাদেশে 2 মাস বেতন হচ্ছে না সচিবালয়ে, এবং এই পরিস্থিতিতে যেতে খুব বেশি সময় লাগবে না, তখন বিএনপির কোনো লোক যদি বলে নির্বাচন চাই, সচিবালয়ের সব লোক বের হয়ে গিয়ে বিএনপির অফিসে তালা দিয়ে আসবে সঙ্গে সঙ্গে। এখন এই যে একটা অর্থনৈতিক অব্যবস্থাপনা থেকে শুরু করে পুরো পরিবেশ এবং পরিস্থিতি বিএনপির যে প্রতিকূল চলে যাচ্ছে, এর থেকে বের হওয়ার জন্য বিএনপি স্থানীয়ভাবে চেষ্টা করছে, সবাই চেষ্টা করছে। এখন সেই চেষ্টা বাস্তবে কতটা সফল হয় এবং বিএনপি যে ভাবমূর্তি সংকটে পড়েছে সেখান থেকে তারা কিভাবে বেরোতে পারে, অথবা যারা বিএনপির 12টা। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর নোবেল যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যে কটা বাছাই করা ভিডিও ফুটেজ দেখেছি তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।